আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। फासहानलिसिमी चेंखा त्रिपुरा हास्टेनि विधानसभानि बाजेट कन्वेन्शन चिथाम विधानसभानि चुकु कन्वेन्शन अंगनाय फाइनाय 25 मार्च सालमारि जरा अजरानि बिसिंको सालचुकु आचुगुइ ककलाम सालायजाकनाय गोबांमा नांकुकमानि बिल रायजो रकनतयै ककलाम अंगनाय केरं रायजो रगै हास्तेफानि कक नाराकमानि बिसिंते चेंजाखा बाजेट कन्वेन्शन अ सालो कक नाराक थानि हापांनि बिसानि सामुंनतयै ककलामते फाइनाय बिसिनि रायजाते वानसुक मुंनब खुरसाखा हास्तेनि हास्तेफा इन्द्र सेनारेति नालु तांसालो ताक्लायनि ते फाइनाय बिसिनि रांनि बाजेट साबमिट खालायनाय रां मन्त्री प्राणजित सिन्हा रय एक नवजागृत त्रिपुरा दार बांधते दाঁড়িয়ে আসুন আমরা সবাই বিকশিত ভারত 2047 এর মহৎ স্বপ্ন বাস্তবায়নের একযোগে এগিয়ে আসি যেখানে ভারত হবে সমৃদ্ধ আত্মনির্ভর এবং স্বীকৃতি ও উদ্ভাবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক शक्तिशाली राष्ट्र नूतन सैटेलाइट टाउनशिप माता त्रिपुर सुंदरी मंदिर के केंद्र पुरे आध्यात्मिक पर्यटनेर विकास एवं वैश्विक विनियोग आवास करी हवन करी अर्थनैतिक कनक्लेव एर मध्य में हमारे राज्य विभिन्न स्वप्न प्रतिफलित আছে আসুন আমরা এমন এক ত্রিপুরা গড়ার শপথ নেই যার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানাবে এবং 2047 সালের মধ্যে ভারতকে এক অতুলনীয় উন্নতি ও শান্তির ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে আমাদের প্রচেষ্টায় স্থিতিস্থাপকতা এবং একতাকে পাথেয় করে মা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদে আমরা সমস্ত চ্যালেঞ্জ জয় করব এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের সমস্ত সুযোগকে আপন করে নেব। প্রথম আলো এলো শুদ্ধ সকাল শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি পরিণীতা নারী তুমি শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।
আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ত্রিপুরা বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে প্রবীণ উপজাতি বিধায়ক রামপত জমাতিয়ার নাম প্রস্তাব করেছে ক্ষমতাসীন বিজেপি পরিষদীয় দল। একই সঙ্গে স্পিকার পদের জন্য তাকে সমর্থন জানিয়েছে বিজেপির দুই শরিক দল টিপ্রামথা এবং আইপিএফটি। ফলে স্পিকার নির্বাচনে তার নির্বাচিত হওয়া কার্যত নিশ্চিত বলে মনে করছে রাজনৈতিক মহল। গত বছরের 26শে ডিসেম্বর তৎকালীন স্পিকার বিশ্ববন্ধু সেনের মৃত্যুর পর শূন্য হয়ে পড়ে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ পদটি। বিধানসভার সাংবিধানিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে জরুরি হয়ে ওঠে নতুন অধ্যক্ষ নির্বাচন। তবে শুধুমাত্র সাংবিধানিক প্রয়োজন মেটানোই নয়, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও তাৎপর্য রয়েছে এই সিদ্ধান্তের। কারণ খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ বা এডিসি নির্বাচন, যেখানে মূল লড়াই হয় পাহাড়ের জনজাতি রাজনীতিকে ঘিরে। সেই প্রেক্ষাপটে জনজাতি সমাজের একজন প্রবীণ ও অভিজ্ঞ নেতাকে বিধানসভার সর্বোচ্চ সংসদীয় পদে বসানোর মাধ্যমে বিজেপি এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিতে চাইছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ত্রিপুরার পাহাড়ি অঞ্চলে দীর্ঘদিন ধরেই জনজাতি রাজনীতি অত্যন্ত প্রভাবশালী। সেখানে আঞ্চলিক দলগুলির শক্ত অবস্থানও দেখা গেছে বিভিন্ন সময়ে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে জনজাতি রাজনীতিতে আঞ্চলিক শক্তির উত্থান নতুনভাবে প্রভাবিত করছে রাজ্য রাজনীতির সমীকরণকে। এই পরিস্থিতিতে জনজাতি সমাজের প্রতিনিধিত্বকে সামনে এনে পাহাড়ে নিজেদের গ্রহণযোগ্যতা আরো শক্তিশালী করতে চাইছে বিজেপি। 2023 সালের বিধানসভা নির্বাচনে গোমতী জেলার বাগমা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন রামপত জমাতিয়া। জনজাতি রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা, রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার জন্য পরিচিত এই প্রবীণ নেতা। তাঁর রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা এবং প্রশাসনিক দক্ষতা বিধানসভার কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মনে করছেন অনেকেই। নমস্কার। আজকে আমাদের পরিষদীয় বৈঠকে বিজেপি আইপিএফটি ত্রিপুরামাথার বৈঠকে আমাকে ত্রিপুরা রাজ্যের স্পিকার হিসাবে, অধ্যক্ষ হিসাবে নির্বাচিত করার জন্য, প্রস্তাব রাখার জন্য আমি বিশেষ করে আমাদের দলীয় নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব যারা আছেন, যশস্বী প্রধানমন্ত্রী, যশস্বী আমাদের নীতিন নবীনজি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহজি এবং বিএল সন্তোষজি, এবং বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রভারী ডক্টর রাবজি রায়জি এবং আমাদের স্টেট মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি এবং স্টেট সভাপতি, রাজ্যসভার সাংসদ মাননীয় রাজীব ভট্টাচার্যজি এবং ডেপুটি স্পিকার, চিফ হুইপ এবং সমস্ত মন্ত্রী এবং এমএলএ, আমাদের 3 দলীয় যারা আছেন সবাইকে আমার তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি সবার কাছে
সহযোগিতা চাইব আমাদের প্রয়াত রামপদ জমাতিয়া জন্ম 13 ফেব্রুয়ারি 1957 সালে। এর আগে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নেতৃত্বাধীন মন্ত্রিসভায় ত্রিপুরা সরকারের উপজাতি কল্যাণ এবং শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। জনজাতি সমাজের উন্নয়নমূলক নানা উদ্যোগের সঙ্গে দীর্ঘদিন যুক্ত রামপদ জমাতিয়া 2018 সালের বিধানসভা নির্বাচনে সিপিআইএম এর প্রার্থী নরেশ জমাতিয়াকে 2833 ভোটের ব্যবধানে পরাজিত করে বাগমা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন তিনি। এরপর থেকে রাজ্যের জনজাতি রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুখ হিসেবে পরিচিতি পান রামপদ জমাতিয়া। এদিকে স্পিকার পদে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হলে বিধানসভার কার্যপ্রণালী সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং সংসদীয় শিষ্টাচার বজায় রাখার ক্ষেত্রে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন রামপদ জমাতিয়া। যেভাবে সুন্দর করে চালিয়ে নিয়ে গেছেন, আমি অবশ্যই ওনার পথ অনুসরণ করে আমি অবশ্যই চালাতে চেষ্টা করব, আমার দায়িত্ব পালন করতে চেষ্টা করব। আমার দলীয় যারা সবাই আছেন, বিধায়করা, মন্ত্রীরা যারা আছেন এবং অন্যান্য যারা আমাদের প্রেস মিডিয়া আছেন, সোশ্যাল মিডিয়া আছেন, ইলেকট্রনিক্স মিডিয়া, সবার কাছেও আমি সহযোগিতা চাইব। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি যাহাতে আমাকে যে দায়িত্ব দেওয়া হতে যাচ্ছে এবং দলীয়ভাবে এনডিএর তরফ থেকে যেটা আমাকে নির্বাচিত করা হয়েছে, ওই দায়িত্ব যাতে আমি পালন করতে পারি, সবার কাছে আমি সহযোগিতা চাইছি। ধন্যবাদ। সব মিলিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এডিসি নির্বাচনকে সামনে রেখে জনজাতি সমাজের একজন প্রবীণ প্রতিনিধিকে বিধানসভার অধ্যক্ষ হিসেবে সামনে আনা বিজেপির একটি সুপরিকল্পিত রাজনৈতিক বার্তা। এর মাধ্যমে একদিকে যেমন পাহাড়ের জনজাতি সমাজের প্রতি সম্মান প্রদর্শনের বার্তা দেওয়া হচ্ছে, তেমনি জোট সঙ্গীদের সঙ্গে সমন্বয় বজায় রেখে আগামী নির্বাচনের লড়াইয়ের জন্য রাজনৈতিক জমি মজবুত করার কৌশলও নিয়েছে ভারতীয় জনতা পার্টি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। শুক্রবার থেকে শুরু হলো ত্রিপুরা রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। ত্রয়োদশ বিধানসভার নবম অধিবেশন চলবে আগামী 25শে মার্চ পর্যন্ত। এই সময়ের মধ্যে মোট 9 দিন কার্যদিবস বা সিটিং ডে নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল, নীতি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে অধিবেশনে। সংবিধান অনুযায়ী রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এই বাজেট অধিবেশন আহ্বান করেছে। সংসদীয় রীতি অনুযায়ী প্রথম দিন রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে সূচনা হয় অধিবেশনের। এই দিনের ভাষণে সরকারের গত 1 বছরের কাজের পর্যালোচনা এবং আগামী দিনে নীতি ও পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আগামী সোমবার 2026-27 অর্থ বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। एक नवजागृत त्रिपुरा दार बांधते दाঁড়িয়ে আসুন আমরা সবাই বিকশিত ভারত 2047 এর মহৎ স্বপ্ন বাস্তবায়নের একযোগে এগিয়ে আসি, যেখানে ভারত হবে সমৃদ্ধ, আত্মনির্ভর এবং স্বীকৃতি ও উদ্ভাবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক शक्तिशाली राष्ट्र। नूतन सैटेलाइट टाउनशिप माता त्रिपुरा सुंदरी मंदिर के केंद्र पूरे आध्यात्मिक पर्यटनेर विकास एवं वैश्विक विनियोग आवास करी हवन करी अर्थनैतिक कनक्लेव एर मध्य में हमारे राज्य विभिन्न স্বপ্ন প্রতিফলিত হচ্ছে। আসুন আমরা এমন এক ত্রিপুরা গড়ার শপথ নেই যার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানাবে এবং 2047 সালের মধ্যে ভারতকে এক অতুলনীয় উন্নতি ও শান্তির ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের
प्रतिष्ठाई স্থিতিস্থাপকতা এবং একতাকে পাথেয় করে মা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদে আমরা সমস্ত চ্যালেঞ্জ জয় করব এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের সমস্ত সুযোগকে আপন করে নেব। ত্রিপুরার গ্রামীণ কৃষি অর্থনীতিতে সেচ ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ অবলম্বন, কিন্তু এই ক্ষেত্রে অব্যবস্থা ও অবহেলার কারণে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে কৃষকদের। এমনই এক চিত্র সামনে এসেছে মেলাঘরের ইন্দিরানগর এলাকায়, যেখানে সেচের পাইপলাইন দীর্ঘদিন ধরে ভগ্ন দশায় পড়ে থাকায় আজ জলের অভাবে কার্যত অনাবাদী হয়ে পড়ছে বিস্তীর্ণ কৃষি জমি। ইন্দিরানগর বক্সিবাড়ি এলাকায় গোমতী নদীর তীরে কৃষি জমিতে সেচের সুবিধা দেওয়ার জন্য স্থাপন করা হয়েছে একটি জল পাম্প। নদীতে পর্যাপ্ত জল থাকলেও সেই জল মাঠে পৌঁছানোর প্রধান মাধ্যম অর্থাৎ পাইপলাইনগুলি অকেজো হয়ে পড়ে রয়েছে বহুদিন ধরে। ফলে পাম্প থাকা সত্ত্বেও কার্যত কোনো সেচ সুবিধা পাচ্ছে না কৃষকরা। এই সমস্যার জেরে ইন্দিরানগরের বিস্তীর্ণ কৃষি জমি ফেটে শুকিয়ে যাচ্ছে কানি কানি জমি। অন্যদিকে যেসব জমিতে ইতিমধ্যে চাষ হয়েছে সেগুলির অবস্থাও সংকটজনক হয়ে উঠছে ক্রমশ। বিশেষ করে মরিচ, ঝিঙ্গা, বেগুন সহ বিভিন্ন সবজি চাষের ক্ষেতগুলো ধ্বংসের মুখে জলের অভাবে। কৃষকদের মতে দ্রুত জল না পেলে এই মরশুমের নষ্ট হয়ে যেতে পারে অধিকাংশ ফসল। আমার কিটা লাগাইছেন? জিঙ্গা। কি হয়েছে, সমস্যা কিটা? একটু জলে লাগে, তসে লাগে জিঙ্গা গাছ উঠে না। কি জল কি হয়েছে? পাইপলাইন নষ্ট, পাইপলাইনে জল আইয়ে না। কতদিন ধরে? আচ্ছা আমি বিগত 15 দিন ধরে আমার খালি বন্যার পরে তো ঠিক আছে হয় না, আর আমার বিগত 15 দিন ধরে আমি জল পাইতেছি না, আমার ক্ষেত কিছু করতে পারতেছি না। এই যে আমার 6 ক্ষেত যাইতে গেছে নষ্ট হয়ে জল্লা, এই হাজার হাজার টাকা খরচ করেছে ক্ষেত করছি। আমরা কোনো পয়সা নেই, নেতা মিনিস্টার কোনো কেউ আমরা কোনো পয়সা করতে পারছে না। এখন জলের সমস্যার কারণে আপনার ফসল এখন কি মরার পথে? মরার পথে। মানে পাইপলাইন কিটা, এটা কি পাইপলাইন আছে? পাইপলাইন আছে, ওই রাস্তার মধ্যে পাইপ ভাঙ্গা, যার থেকে আমরা জল আইয়ে না, আমরা গৃহস্থী করতে পারছি। এই সমস্যাটা কয়দিন ধরে? এটা সমস্যা তো বন্যার পর থেকেই চলছে। তো এই বিষয়ে আপনারা জানাচ্ছেন না সংশ্লিষ্ট দপ্তর বা এমআই অফিসকে? এটা তো জানে যে ড্রাইভারে জানতে